নমস্কার, সকলকে স্বাগত জানাই হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। হাই টক অনুষ্ঠানে আজকে আগামী 3 দিন পর যে ঘটনাটি ঘটতে চলেছে সেই ঘটনাটির উপরে একটা আভাস দেওয়ার চেষ্টা করব। সামনেই রয়েছে বাজেট, আর সেই বাজেটের আগে অবশ্যই মানুষের মনে একটা প্রত্যাশা থাকে, কারণ বাজেটে সুবিধা পাবেন সাধারণ মানুষ। নানান রকম আর্থিক প্যাকেজ থাকতে পারে, নানান রকম উন্নয়নমূলক প্রকল্প থাকতে পারে, নানান রকম বিষয় থাকতে পারে বিভিন্ন রাজ্যের নিরিখে, যার সুবিধা পেয়ে থাকেন সাধারণ মানুষ। কিন্তু সাধারণ মানুষ সুবিধা এবছর একটু অন্যরকম চাইছেন। তার কারণ জাস্ট আমরা 2020 পেরিয়ে এসেছি, 2020 পেরিয়ে 2021-এ পা রেখেছি আমরা। একটা মাস যেতে না যেতেই বাজেট, আর বাজেটের পরেই রয়েছে ভোটযোগ্য। ভোটযোগ্যকে কেন্দ্র করে অবশ্যই যারা কেন্দ্রে এই মুহূর্তে মসনদে আসীন রয়েছেন তারা তো একটু জনমোহিনী হওয়ার চেষ্টা করবেনই, কিন্তু সেই জনমোহিনী হওয়ার চেষ্টার পাশাপাশি কি একটু আধটু সংস্কার থাকবে, সেই প্রশ্নটা যেমন রয়ে যাচ্ছে, তেমনি রয়ে যাচ্ছে অবশ্যই বাজেট, ভোটমুখী বাজেট তৈরি করবার বিষয়টি। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো 2020-র করোনা আবহ এখনো পর্যন্ত আমরা পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। ভ্যাকসিন এসেছে ঠিকই, কিন্তু সেই ভ্যাকসিন কতটা আমাদের এই মারণ অতিমারির হাত থেকে বাঁচাতে পারবে সেটা অবশ্যই সময় বলে দেবে। কিন্তু যে চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ, গোটা দেশের অর্থনীতি চরম ক্ষতির সম্মুখীন হয়েছে, সেই জায়গা থেকে একটা স্থিতিশীল জায়গায় পৌঁছতে পারবে কিনা ভারতীয় অর্থনীতি, সেটা বোধহয় খানিকটা আভাস কিংবা ইঙ্গিত মিলতে পারে এই বাজেটে। সাধারণ মানুষের ভাবনা এবং অবশ্যই বিশেষজ্ঞদের ভাবনা সবটাই মিলেমিশিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের আমাদের এই হাইটক অনুষ্ঠানে, যার শিরোনাম কি চাই বাজেটে। বাজেট আসছে, আর তার আগে একটা আগমনী ইতিমধ্যেই ঘোষিত হয়ে গিয়েছে। অর্থাৎ পুজোর আগে যেমন আগমনী থাকে মহিষাসুর মর্দিনী, তেমনি এই বাজেটের আগেও একটি আগমনী থাকে, সেটি হলো অর্থনৈতিক সমীক্ষা। ইকোনমিক সার্ভে আজই টেবিলড হয়েছে, অর্থাৎ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেটি আজই সংসদে পেশ করেছেন, এবং সেখানে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক বৃদ্ধির হার আগামী অর্থবর্ষে পৌঁছতে পারে 11%। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF যে সমীক্ষা চালিয়েছিল এবং যে ভবিষ্যৎবাণী করেছে, সেই ভবিষ্যৎবাণীর সাথে কোথাও যেন মিলে যাচ্ছে এই অর্থনৈতিক সমীক্ষার ভবিষ্যৎবাণী। অর্থনৈতিক সমীক্ষায় আরো বেশ কিছু বিষয় বলা হয়েছে, যে বিষয়গুলি অবশ্যই ভবিষ্যতের পক্ষে, ভারতীয় অর্থনীতির ভবিষ্যতের ক্ষেত্রে একটা বলা যেতে পারে দিক নির্দেশ, এবং বাজেটেরও দিক নির্দেশ। সেই বাজেটের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, কিন্তু তার আগে একটু প্রত্যাশাগুলো দেখে নেব। আমরা এই মুহূর্তে একটুখানি দেখবার চেষ্টা করব সংসদে যে বাজেট অধিবেশন শুরু হলো শুক্রবার থেকে, সেই বাজেট অধিবেশনের শুরুতে যৌথ সভায় যেখানে বক্তব্য রাখলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, তার বক্তব্যেও কিন্তু উঠে এলো কেন্দ্রীয় সরকার এই বিগত বছর অর্থাৎ 2020-2021 অর্থবর্ষে যে কাজগুলি করেছে সেই কাজগুলির কথা। একদম শুরুতে একটু কৃষকদের কথা, কারণ কৃষকদের কথাটা বোধহয় সারা বছর জুড়েই ছিল। যখনই নতুন কৃষি আইন 3টি প্রণয়ন করা হয়েছে কেন্দ্রের তরফে, সেগুলিকে লাগু করবার চেষ্টা করা হয়েছে। অবশ্য এখন এই মুহূর্তে শীর্ষ আদালতের নির্দেশে সেটিকে লাগু করা যাচ্ছে না, কিন্তু কৃষকরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন 60 দিনেরও বেশি সময় ধরে। প্রায় 65 দিন ধরে তাদের এই আন্দোলন একটা অন্যরকম মাত্রা নিয়েছে 26 জানুয়ারি লালকেল্লা অভিযানে। আর সেই জায়গা থেকে কৃষকদের জন্য কেন্দ্র যে ভাবনা চিন্তা করেছে, সেই ভাবনা চিন্তার পজিটিভিটি অর্থাৎ ইতিবাচকতা उठे एलो आज के राष्ट्रपति वक्तव्य सुनो। व्यापक विमर्श के बाद संसद ने 7 महीने पूर्व 3 महत्वपूर्ण कृषि सुधार, कृषक उपज व्यापार और कृषक संवर्धन और सरलीकरण विधेयक, कृषि सशक्तिकरण और संरक्षण, कीमत आश्वासन और कृषि सेवा करार विधेयक और आवश्यक वस्तु संशोधन विधेयक पारित किए हैं। इन कृषि सुधारों का सबसे बड़ा लाभ भी 10 करोड़ से अधिक छोटे किसानों को तुरंत मिलना शुरू हुआ।
এবার একটু দেখে নেওয়ার চেষ্টা করবো রাষ্ট্রপতি তাঁর ভাষণে তার যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে তুলে এনেছেন ভারতের অর্থনৈতিক উন্নতির বিষয়টি এবং অর্থনীতিগতভাবে কোভিড আবহেও করোনা আবহেও যেখানে ভেঙে পড়ার কথা ছিল ভারতীয় অর্থনীতি সেখানে ভেঙে না পড়ে একটা নতুন দিশা দেখাতে চেষ্টা করছে, নতুন দিশার একটা দিক উন্মোচন করবার চেষ্টা করছে ভারতীয় অর্থনীতি এবং অতি দ্রুত ভারত অর্থনৈতিক ক্ষেত্রে উঠে আসবে, উন্নতি করবে আরো, সেটাই ভেসে উঠল আজ राष्ट्रपति रामनाथ कोविंद वक्तव्य सुनो। मैन्युफैक्चरिंग से जुड़े 10 सेक्टर्स के लिए पहली बार देश में लगभग 1.5 लाख करोड़ रुपए की प्रोडक्शन लिंक्ड इंसेंटिव स्कीम लागू की गई है। इसका लाभ इलेक्ट्रॉनिक्स सहित अनेक दूसरे सामान की मैन्युफैक्चरिंग में दिखने भी लगा है। देश और विदेश की अनेक बड़ी कंपनियों ने भारत में इन योजनाओं के तहत काम शुरू कर दिया है। मेरी सरकार भारत में बने सामान के उपयोग के लिए जन भागीदारी को प्रोत्साहित कर रही है। आज वोकल फॉर लोकल देश में जन आंदोलन का रूप ले चुका है। भारत में बने सामान के प्रति भावनात्मक लगाव के साथ ही गुणवत्ता में भी श्रेष्ठ हों, इस दिशा में काम किया जा रहा है। देश में ईज ऑफ डूइंग बिजनेस में सुधार के लिए भी निरंतर कदम उठाए जा रहे हैं। इसके लिए राज्यों के बीच स्वस्थ प्रतिस्पर्धा को प्रोत्साहित किया जा रहा है। यह बड़े हर्ष की बात है कि रैंकिंग में सुधार की गंभीरता को राज्य भी समझ रहे हैं और इसमें बढ़ चढ़कर हिस्सा ले रहे हैं। कोरोना के इस काल में प्रत्येक भारतीय का जीवन बचाने के प्रयासों के बीच अर्थव्यवस्था को जो हानि हुई थी उससे भी अब देश उबरने लगा है। यह आज अनेक इंडिकेटर्स के माध्यम से स्पष्ट हो रहा है। इस मुश्किल समय में भी भारत दुनिया के निवेशकों के लिए आकर्षक स्थान बनकर उभरा है। अप्रैल से अगस्त 2020 के बीच लगभग 36 अरब डॉलर का रिकॉर्ड प्रत्यक्ष विदेशी निवेश भारत में हुआ है। করোনার কথা কিন্তু বারবার উঠে এসেছে, কোভিড আবহের কথা বারবার উঠে এসেছে রাষ্ট্রপতির বক্তব্যে, কারণ 2020 গোটা বছরটাই করোনার আবহের মধ্যে কেটেছে। যখন 2019-এ দ্বিতীয়বারের জন্য ইলেক্টেড গভর্নমেন্ট তৈরি করল, নরেন্দ্র মোদী সরকার গড়লেন, সেই সময়টার পর, সে বছর তো অন্তর্বর্তী বাজেট ছিল, কিন্তু তারপরের বছর অর্থাৎ 2020-21 সেই সময়টাতে একটা পূর্ণাঙ্গ বাজেট তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে বলেছেন যে টুকরো টুকরো বেশ কয়েকটি বাজেটের একটি সমাহার, কিন্তু সেই জায়গায় সেই টুকরো টুকরো প্রস্তাবের সমাহার এবছর একটা পূর্ণাঙ্গ মাত্রা পেতে চলেছে, এমন একটি ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। এবছর ঠিক কি পূর্ণাঙ্গ মাত্রা পেতে চলেছে তার জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু কোভিড আবহ এবং ভ্যাকসিনেশন এই বিষয়টি আজকে রাষ্ট্রপতির বক্তব্যে উঠে এসেছে এবং মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উল্লেখ করেছেন যে শুধুমাত্র দেশের মানুষকে সর্ববৃহৎ টিকাকরণ কর্মসূচির আওতাধীন করা তাই নয়, সেই সঙ্গে সঙ্গে ভারত অন্যান্য দেশ, প্রতিবেশী রাষ্ট্র এবং সুদূর প্রতিবেশীদেরও তারা পাঠিয়েছেন ভ্যাকসিন এবং সেটা একটা বড় সড় পালক হতে পারে কেন্দ্র সরকারের উষ্ণিসে। শুনে নেব কি বলেছেন রাষ্ট্রপতি। भारत ने बहुत ही कम समय में 2200 से अधिक प्रयोगशालाओं का नेटवर्क बनाकर हजारों वेंटिलेटर्स का निर्माण करके पीपीई किट से लेकर टेस्ट किट बनाने तक में आत्मनिर्भरता हासिल करके अपनी वैज्ञानिक क्षमता, अपनी तकनीकी दक्षता और अपने मजबूत स्टार्टअप इकोसिस्टम का भी परिचय दिया है। हमारे लिए यह और भी गर्व की बात है कि आज भारत दुनिया का सबसे बड़ा टीकाकरण अभियान चला रहा है। इस प्रोग्राम की दोनों वैक्सीन भारत में ही निर्मित हैं। संकट के इस समय में भारत ने मानवता के प्रति अपने दायित्व का निर्वहन करते हुए अनेक देशों को कोरोना वैक्सीन की लाखों खुराक उपलब्ध कराई है। भारत के इस कार्य की विश्व भर में हो रही प्रशंसा हमारी हजारों वर्ष पुरानी संस्कृति, सर्वे संतु निरामया की भावना के साथ जग कल्याण की हमारी प्रार्थना हमारे प्रयासों को और ऊर्जा दे रही है। করোনা লকডাউন 2020 সেই আবহ কিন্তু বেশ খানিকটা ক্ষতি করেছে অর্থনীতির, সেই বিষয়টি নির্মলা সীতারামন অর্থনৈতিক সমীক্ষাতেও উল্লেখ করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে এটাও জানিয়েছেন অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, যে 2021-22
এই সময়টা কিন্তু কৃষি ক্ষেত্রে একটা উজ্জ্বল সময় হয়ে উঠতে চলেছে। একদিকে পাবলিক সেক্টর এবং দেশে কর্মহীনের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, বহু মানুষ কাজ হারিয়েছেন, বহু মানুষ তাদের আয় কমে গিয়েছে, তারা বেশ কিছুটা জায়গা পেতে পারেন, নিজেদের ফিরে আসার জায়গা পেতে পারেন এই সাম্প্রতিক যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষে বাজেট সেই দিশা দেখাবে। এবং একদিকে যেমন সাধারণ মানুষের হাতে টাকা পয়সা নেই, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা যদি বাড়ে তাহলে বাজার থেকে তারা জিনিস কিনবেন, তাহলে জিনিসপত্র উৎপাদন হবে বেশি, এবং উৎপাদন বেশি হলে বিনিয়োগও হবে বেশি, বাণিজ্যও হবে বেশি, বাজারের আকারটিও বাড়বে যেটি সংকুচিত হয়ে গিয়েছিল। এই সব কিছু মিলিয়ে মিশিয়ে ঠিক কি হতে চলেছে বাজেটে, কি চাই এই বাজেটে, সেটাই আমরা একটুখানি দেখবার চেষ্টা করব। আমরা এবার চলে যাব সরাসরি আমাদের প্যানেলিস্টদের কাছে। আমাদের এস্টিমড প্যানেল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অতিথিরা। আমরা এই পর্বে আলাপ করে নেব আমাদের প্যানেলিস্টদের সঙ্গে, আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করে নেব। আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর প্রণাম ধর, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কান্তি, স্বাগত জানাই আপনাকে। আমরা একদম শুরুতে একটুখানি যদি একটা বিষয় যাই, সেটা হচ্ছে যে এবারের বাজেট একটু বিশেষ, তার কারণ একটা প্যান্ডেমিকের যে সময় পিরিয়ড আমরা পেরিয়ে না, তাতে অর্থনীতি বিপুল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে যখন বাজেট পেশ করেছিলেন, মানে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন যখন নির্মলা সীতারামন, সেই সময় প্রথম বাজেট 2019-এর যে নতুন করে আবার মোদী সরকার দ্বিতীয় টার্মে ফিরে এলো, তারপরে নতুন প্রথম বাজেট 2020-তে পেশ করেছিলেন, এবং সেই বাজেটে যে দিশা দেখানো হয়েছিল সেই দিশা প্রায় কোথাওই পৌঁছানো যায়নি। তার কারণ গোটা বছরটাই একটা বিশাল অসুবিধার মধ্যে কাটাতে হয়েছে গোটা দেশ। তো সেই জায়গা থেকে 2021-এর এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে, অন্তত সেরকমটাই মনে করছে সংশ্লিষ্ট মহল, অর্থনীতি মহল এবং সাংবাদিকরাও তাই মনে করছেন, দেশের মানুষও তাই মনে করছেন যে সত্যি সত্যি কোনো স্টিমুলাস কিছু ঘোষণা করা হয় কিনা, মানুষের হাতে আবার খানিকটা টাকা আসে কিনা, মানুষ আবার কেনাকাটি করতে পারে কিনা, বাজার কিছুটা বড় হয় কিনা, এবং বিনিয়োগ বেশ কিছুটা বাড়ে কিনা, এই সবটাই তো সাইক্লিক অর্ডারে চলে। তো সেই বিষয়টা কি এবারের বাজেটে কোনো দিশা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে? আমি প্রথমে একটু ডক্টর প্রণাম ধরের কাছে যাব, যে এবারের বাজেট কি দিশা দেখাতে পারবে? ডক্টর ধর, একটু যদি আনমিউট করে কথা বলেন তাহলে ভালো হবে, নইলে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, নমস্কার। প্রথমত যে প্রশ্নটা খুব প্রাসঙ্গিক, কারণ আমরা দেখেছি যে কোভিড-19 প্যান্ডেমিক, সেখানে জীবন বাঁচানোটা একদিকে জরুরি ছিল এবং স্বাস্থ্যবিধি মানার জন্য বেশ বড় ব্যয় হয়েছে। তারপর কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য একটা বিশাল ব্যয়ের অঙ্ক, এবং সমস্ত লকডাউনের কারণে, কারণ প্রাসঙ্গিকভাবে বলা ভালো যে ভারতবর্ষের লকডাউনটা ছিল সবচেয়ে বৃহত্তম লকডাউন পৃথিবীতে। যদি আমরা বোথ ইন টার্মস অফ পপুলেশন ডেন্সিটি, টোটাল নাম্বার অফ পপুলেশন এবং টোটাল নাম্বার অফ ডেজ অফ লকডাউন দেখি, তাহলে বৃহত্তম লকডাউন। তাতে অর্থনৈতিক কাজকর্ম এতটাই ব্যাহত হয় যে বর্তমান যে আর্থিক বর্ষ চলে গেল বা চলে যেতে যাচ্ছে, তার প্রথম কোয়ার্টারে 28.9% কন্ট্রাকশন হয়েছে জিডিপিতে, তার পরবর্তী কোয়ার্টারে 8.1% কন্ট্রাকশন হয়েছে। আমাদের সঙ্গে অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী, আমার শিক্ষক মহাশয় রয়েছেন, উনি আরো বিস্তারিত ভালোভাবে বলতে পারবেন, আমি ওনারই ছাত্র। কিন্তু এই রিকভারিটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এর মাঝখানে আমরা দেখেছি যে এই প্যান্ডেমিক পিরিয়ডের মধ্যেই আত্মনির্ভর যোজনা, আত্মনির্ভর ভারত অভিযান ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3, তার মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করার তার বিভিন্ন ক্ষেত্র, অর্থাৎ কৃষক থেকে শুরু করে মার্জিনাল ফার্মার্স এবং মাইগ্রেন্ট ওয়ার্কার্স বা লো ইনকাম পিপল, এমএসএমই থেকে শুরু করে প্রতিরক্ষা এবং অন্যান্য খাতে, ইনফ্রাস্ট্রাকচার, প্রত্যেকটা খাতেই যেভাবে ব্যয় বরাদ্দ হয়েছিল, তাতে অন্তর্বর্তী যে
প্রজেক্টগুলো, সেটা কিন্তু বাজেটের থেকে অনেক বড় হয়ে দাঁড়িয়েছিল। সেখানে হয়তো অরূপ বাবু পরবর্তীকালে বলবেন তার অর্থনৈতিক দিক বা তার অনেকটাই রাজনৈতিক উদ্দেশ্য, সেগুলো ভোট আছে সামনে, সেগুলো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমি একেবারে অর্থনৈতিক জায়গায় থাকছি। সেটা হচ্ছে এই প্রকল্পগুলো কিন্তু বাজেট, সাধারণ মানুষের যে কাঙ্ক্ষিত জিনিস, যে প্রত্যেক বছরের আর্থিক বছরের শুরুতে বাজেট আসতে চলেছে, তাতে কি কি নতুন ঘোষণা হবে, এই চমকটা এখন অনেকটা মানুষের প্রত্যাশা কমিয়ে দেয়। কারণ এখন যেহেতু প্ল্যানিং কমিশন নেই, এখন যেহেতু বাজেটের ঘোষণা মানেই সারা বছরের ঘোষণা নয়, অন্তর্বর্তী বাজেট এবং তার পাশাপাশি নতুন নতুন প্রকল্প প্রায় প্রতিনিয়তই ঘোষিত হতে থাকে। তার জন্য মানুষের প্রত্যাশা কিন্তু অনেকটাই মানে চমকের আকারে থেমে থাকে না, মানুষও বুঝে যায় যে কি পাওয়া যায় বা যাবে বা কি পেতে পারে। তার সাধারণ মানুষের ভার্সন থেকে বলি যে তাদের এই বছরে কি প্রত্যাশা রয়েছে। মূলত যারা আহ সরকারি বা বেসরকারি কর্মী, যাদের ট্যাক্স দিতে হয়, সরকারি বা বেসরকারি কর্মচারী, তাদের প্রত্যাশা মূলত যে তাদের ইনকাম ট্যাক্স এক্সেমশন লিমিটটা একটু বাড়ানো হোক, অর্থাৎ 2.5 লাখ থেকে সেটা 5 লাখে যাক। যেহেতু কোভিড-19 কারণে অনেকেই চাকরি হারিয়েছেন বা অনেকের আর্থিক সংস্থান কমেছে, চাকরি যারা হারাননি তাদেরও কিন্তু আর্থিক আয়ের পরিমাণ স্যালারি বা বেতন থেকে কমেছে। 2 নম্বর, যে 80সির লিমিটটা যদি আরেকটু বাড়ানো হয়, আমরা কেউই জানি না কি হতে চলেছে, আমি একদম সাধারণ মানুষের ভার্সনে বলছি। 80সির এক্সেমশন লিমিটটা যেটা 1.5 লাখ ছিল, সেটা যদি অন্তত 2 লাখ বা 2.5 লাখ করা হয়, তাহলে সাধারণ মানুষ তার ট্যাক্স সেভিংস এর জন্য যে ইনভেস্টমেন্ট ইত্যাদি, যেমন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, যেমন পিপিএফ, এগুলো থেকে আরেকটু বেশি বেনিফিট পেতে পারেন। সবচেয়ে বড় যে বিষয়, যে প্রত্যেকটা মানুষই এখনো পর্যন্ত কোভিড-19 চলে যায়নি, তার সেকেন্ড ওয়েভ বা থার্ড ওয়েভ আসতে পারে কিনা তাই নিয়ে আমরা যথেষ্ট সংশয়ে। তাই প্রত্যেক মানুষের কাছে যে মেডিকেল এক্সপেন্ডিচার বা চিকিৎসা সংক্রান্ত ব্যয়, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সরকারের কাছে এটাও প্রত্যাশা থাকবে যে সেকশন 80D, অর্থাৎ মেডিক্লেম বা মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য যে ট্যাক্স ডিডাকশন, সেটারও লিমিট যদি সরকার ভেবে থাকেন, তাহলে সাধারণ মানুষ উপকৃত হবেন। তারপরে যেটা মস্ত বড় কথা হলো যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এই 2020-21 সালে যে আবাসিকতার ধারণা, প্রথমত এনআরসি, সিএ ইত্যাদির কারণে আবাসিকতার ধারণাই পরিবর্তিত হয়েছে, কিন্তু ট্যাক্স সংক্রান্ত আবাসিকতার ধারণা বা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, যেটার উপরে ট্যাক্স লায়াবিলিটি বা আর্থিক দায় অনেকটাই নির্ভর করে, সেক্ষেত্রেও কিন্তু লকডাউনের কারণে অনেক মানুষ ভারতবর্ষ থেকে বাইরে বেশ কিছুদিন যেতে পারেননি গত আর্থিক বছরে, আবার বিদেশ থেকে বেশ কিছু মানুষ বহুদিন ভারতবর্ষে আসতে পারেননি। তাই এই রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের এক্স্যাক্ট ক্লারিফিকেশন দিতে হবে অর্থ মন্ত্রককেই, এবং সেটাও কিন্তু বাজেটের অ্যানাউন্সমেন্টের মধ্যে থাকা উচিত। এছাড়া আমি বলতে পারি যে যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন, ওয়ার্ক ফ্রম হোম কিন্তু একটা নর্মাল মোড নয়। আমাদের কোভিড-19 শিখিয়ে দিয়েছে অনেক বিদেশি কর্মী যারা ভারতবর্ষ থেকে কাজ করতে হয়েছে, বা অনেক ভারতবর্ষের কর্মী যারা বিদেশ থেকে কাজ করেছেন, তাদেরও ট্যাক্স ইমপ্লিকেশন কি হবে, তাদের তো এর থেকে আর্নিং এসেছে, এই আর্নিং বা আয়ের ট্যাক্স ইমপ্লিকেশন কি হবে সেটা আমরা জানি না। এছাড়া ক্যাপিটাল গেইনস, মূলত এই প্যান্ডেমিক পিরিয়ডে ইকুইটি শেয়ার এবং ইকুইটি রিলেটেড মিউচুয়াল ফান্ড, যেহেতু এখানে ইনভেস্টমেন্টটা অনেকটাই কমে গিয়েছিল, তাকে উৎসাহ দান করার জন্য নতুন কোনো প্রকল্প আসবে কিনা, এবং এক্ষেত্রে এক্সেমশন লেভেল 1 লাখ থেকে বেড়ে 2 লাখ হবে কিনা, সেটাও আমাদের প্রশ্ন এবং প্রত্যাশা সরকারের কাছে। নেক্সট যেটা বলা যায় যে ডিডাকশন ফর কনজার্ভিং এনভায়রনমেন্ট, পরিবেশ কিন্তু একটা বড় দিক, এবং এই গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে আর যা যা পরিবেশের ক্ষতি হয়েছে মানুষের দ্বারা, তার জন্য প্রকৃতিও প্রতিশোধ নিয়েছে। এই প্রতিশোধ শুধুমাত্র গ্লোবাল ওয়ার্মিং নয়, কোভিড-19 পর্যন্ত এসে দাঁড়িয়েছে, যার ফলে মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এখন যারা সত্যি পরিবেশের বন্ধু হতে চাইছেন, যেমন একটা উদাহরণ দিই, যারা ইলেকট্রিক ভেহিকল কিনবেন বা ইলেকট্রিক চালিত গাড়ি কিনবেন, যেমন পেট্রোল ডিজেলের সাবসিডিটা সরকারের একটা প্রকল্পের মধ্যে পড়ে,
কিন্তু তার পরিবর্তে যদি কেউ এনভায়রনমেন্টকে সংরক্ষণের জন্য, পরিবেশ সংরক্ষণের জন্য ইলেকট্রিক চালিত গাড়ি কেনেন, তাহলে তাকে আন্ডার সেকশন 80 EEB কিছু ডিডাকশন দেওয়া হয়, সেই ডিডাকশনটা আরেকটু বাড়ানো যেতে পারে কিনা। এছাড়া এলটিসি বা লিভ ট্রাভেল কনসেশন, যেটা মূলত সরকারি বা বেসরকারি কর্মচারীরা কিছু সুবিধা পান তাদের এমপ্লয়ারদের কাছ থেকে, ছুটি সহ বেতন যেটাকে আমরা বলি, কিন্তু কোভিড-19 কারণে, লকডাউনের কারণে তারা বেড়াতে যেতে পারেননি। তাদের এই পিরিয়ডের জন্য সরকার অন্তর্বর্তী একটা ঘোষণা করেছিলেন যে ক্যাশ ভাউচার স্কিম বা ক্যাশ ভাউচার দেবেন। এই প্রকল্পটা সেরকম ভাবে দেখা যাচ্ছে সেপ্টেম্বরের পরবর্তী সময়ে সেভাবে কার্যকর হয়নি। সুতরাং সে বিষয়ে সরকার কি ভাবনা চিন্তা করছেন সেটাও আমাদের ভাবার বিষয়। আর আরেকটা নতুন দিক খুলে গেছে কোভিড-19 পিরিয়ডে, যে পারচেজ থ্রু ডিজিটাল মোড বা অনলাইন মার্কেটিং। এই অনলাইন মার্কেটিং এর সুবিধাটাকে আরো বেশ কিছুদিন বজায় রাখতে হবে মানুষের স্বাস্থ্যের কারণে, এবং এটা একটা পরিচিত ব্যবসায় পরিণত হয়েছে এবং অত্যন্ত পপুলার হয়েছে। তাকে বাঁচিয়ে রাখার জন্য সরকার কি ভাবছেন, তাদের কি পরিমাণ, এই ডিজিটাল বিজনেসকে কি পরিমাণ আর্থিক উৎসাহ প্রদান করবেন। এর পাশাপাশি এমএসএমই, মার্জিনাল ফার্মার, কৃষি বিল নিয়ে তো সারা দেশ উত্তাল হয়ে গেল। যে বিল এসেছে সেই বিল কৃষকদের পছন্দ নয়, সেটা তারা বারবার জানিয়েছেন। এই সূত্র ধরে বিভিন্ন ধরনের মিটিং চলে আসছে, না চাইতেও কিছু পলিটিক্যাল কথা চলেই আসে। সুতরাং কৃষি বিলের সংশোধন হবে কিনা সেটাও কিন্তু আমাদের একটা ভাববার বিষয়, এবং সেটাও কিন্তু বাজেটের কোনো, কৃষি বিলের যে ফাইন্যান্সিয়াল পার্ট সেটাও কিন্তু বাজেটে অ্যানাউন্সড হচ্ছে কিনা আমরা সেটা দেখব। আর সরকারের কাছে তো প্রত্যাশা থাকেই যে নতুন ইনফ্রাস্ট্রাকচার বা ফরেন বা ডিফেন্স পলিসি, যেখানে আমরা গত আর্থিক বছরে শুধু প্যান্ডেমিক নয়, আমরা দেখেছি আমাদের বারবার অন্যান্য দেশগুলির সঙ্গে সম্পর্কের অবনতিও হয়েছে, এবং এর পাশাপাশি আমেরিকা নামক এক বৃহত্তম অর্থনীতি পৃথিবীর, সেখানে কিন্তু ক্ষমতার পরিবর্তন হয়েছে। এর সবকিছুর প্রভাবই কিন্তু ভারতবর্ষের বাজেট বা অন্তর্বর্তী বাজেট বা বিদেশ নীতিতে পড়তে পারে। সুতরাং আগামী বলে দেবে যে আমাদের যে প্রত্যাশা আর সরকারের যে সদিচ্ছা, দুটোর মধ্যে কতটা মিল বা অমিল। বেশ, আমি আসবো আবার ডক্টর ধর আপনার কাছে ফিরে, কিন্তু এই মুহূর্তে একটুখানি জানিয়ে দেবো আমাদের দর্শকদের যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আপনারা দেখিয়েছেন ইতিমধ্যেই, ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে। স্বাগত জানাই আপনাকে। রাজাদার কাছে যাব, তবে একটু আগে অরূপদার কাছে ঘুরে যাব, অরূপ কালীর কাছে। এই যে গোটা বিষয়টা, অর্থাৎ প্যান্ডেমিক সিচুয়েশন, 2020 যে থ্রেশহোল্ড পেরিয়ে আমরা 2021-এ প্রবেশ করেছি, এবং 2021-22-এর অর্থনীতি অন্য রকম ভাবে আমাদের কাছে এসে উপস্থিত হতে চলেছে। সেক্ষেত্রে একটা বিষয় বারবার বলা হচ্ছে, সেটা হচ্ছে IMF এর কথা বলছিলেন ডক্টর ধর, 11% আর্থিক বৃদ্ধির হার বেড়ে পৌঁছতে পারে সেই জায়গাতে, এরকম একটা আভাস, এরকম একটা ইঙ্গিত কিন্তু ইকোনমিক সার্ভেতেও দেখা গেল। তো সেই জায়গায় বেশ কিছুটা রাজনৈতিক ভাবে সেটাকে ব্যবহার করতে পারে কেন্দ্র। শান্তম, আমরা জানি প্রতিটা বাজেট শুধুমাত্র আর্থিক পরিসংখ্যান নয়, যে কতগুলো পরিসংখ্যানের সমাহার নয়। বাজেট যেমন পরিসংখ্যান, তার সঙ্গে রাজনীতি যুক্ত থাকে, সে কংগ্রেস আমলেও হয়েছে, জনতা দলের আমলেও হয়েছে, সব জায়গায় থাকে। কারণ বাজেট মানে তো সেই সরকারের একটা দৃষ্টিভঙ্গি, আগামী দিনে কি কোনো সময় রাজনীতির ব্যতিরেক করতে পারে। ফলে এবারের বাজেট আমরা অনেক বেশি প্যান্ডেমিক কালে বিষয় খুব প্রশ্নভাবে উঠে এসেছে, যে প্যান্ডেমিকটা ভারত সামলাতে পারলো, ভারতীয় দেশের সঙ্গে পারলো, তাহলে আর্থিকভাবে কি ভারত পাল্লা দিতে পারলো? ভারত আর্থিকভাবে পিছিয়ে গেল অন্য দেশ যেরকম ভাবে করেছে, এবং সেখানে যখন হঠাৎ করে লকডাউন নেটওয়ার্কে বেশ কিছুটা করা হয়েছে, যে শ্রমিকদের দিকে দলে দলে নিজে ফিরে এসেছে, ফলে একটা খুবই খারাপ অবস্থার সৃষ্টি হয়েছিল। এবার সেখান থেকে দাঁড়িয়ে আমরা যদি আজকে জানুয়ারি মাসে এসেছে, আজকে আমরা কি দেখতে পাচ্ছি, যে ভারতবর্ষ ভ্যাকসিনেশন শুরু হয়েছে,
এবং যে পরিস্থিতিতে যদি আমি 1 বছর আগে তাকাই, 1 বছর 7-8 মাস আগে তাকাই, আর তারপর আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় আর কি কেন্দ্র অনেকটাই বেশি বুক বাজিয়ে বলতে পারবে, দেখো প্যান্ডেমিকটা আমরা কত ভালোভাবে সামলালাম। যেটা আজকে কিছুক্ষণ আগে যে ইকোনমিক সার্ভে প্রকাশ করা হয়েছে, তারা যেটা বলছে যে তারা ভিসের একটা বলাচ্ছে যে আবার নেমে আবার যেটা স্টেডিলি উপরের দিকে উঠছে, তারা সেটার দিকে উল্লেখ করেছেন। তাদের উল্লেখ করার কারণ কি, যে তারা যেটা দেখাতে চাইছেন যে ভারত প্যান্ডেমিক এর যে সিচুয়েশন সেটা সব থেকে ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে। যে আমরা যদি দেখি এখন দিনকে দিন অ্যাক্টিভ রোগীর সংখ্যাও কমে যাচ্ছে, খুবই কম, মৃত্যুর সংখ্যাও কমছে এবং পুরোটাই কন্ট্রোলে আছে, কোনো অসুবিধা নেই। কারণ আমরা জানি যে এত মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, ভোট হচ্ছে, বাস চলছে, ট্রেন চলছে, কিছুই আর সেই অর্থে বাড়ছে না। তার সঙ্গে পাল্লা দিয়ে প্যান্ডেমিক যেরকম বাড়ার কথা সেভাবেও বাড়ছে না। মৃত্যুটাও এখন বিশাল কোনো আগের মতো লাগাম ছাড়া নয়। সেই অবস্থায় দাঁড়িয়ে সরকার যেটা আমরা যদি কিছুটা যাই শান্ত, আমরা দেখবো যে সরকার কিছু রিলিফ মেজার নিয়েছিল, যে এরপরেও 4 বার অন্তত কিন্তু ইন্টারিম রিলিফ দেওয়া হয়েছিল সবার, রাইট ফ্রম কৃষক টু শ্রমিক, সবার অ্যাকাউন্টেই টাকা ঢুকেছিল। এখন তো আমাদের পশ্চিমবঙ্গ পারেনি, কৃষকদের টাকা হয়তো আসেনি, বা শ্রমিকদের, প্রবাসী শ্রমিকদের টাকা হয়তো আসেনি, যেহেতু লিস্ট দেওয়ার কারণে হয়নি। কিন্তু অন্যান্য রাজ্যে কৃষক এবং শ্রমিক তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল শান্ত। এবং দ্বিতীয়ত আমরা যদি প্যান্ডেমিক সিচুয়েশনটা দেখি, প্যান্ডেমিক সিচুয়েশনে হয়তো সবার হাতে টাকা ছিল, কিন্তু এরকম কিন্তু কোনো জায়গায় ওঠেনি যে কেউ না খেতে পেয়ে মারা গেছে। সেটা যে হাতে টাকা নেই, কিন্তু যেহেতু তারা রেশনটা পেয়েছে, চাল পেয়েছে, গম পেয়েছে, সব পেয়েছে এবং কম পয়সাতেই পেয়েছে, ফলে সেই জায়গাতেই বিনা পয়সাতেও পেয়েছে। ফলে সেই জায়গায় সেই আর কি গভর্নমেন্ট সেই অসুবিধার সামনে পড়েনি যে বিশাল। হ্যাঁ, এইবার আসা যাক যে আমরা জানি যে এই বছরই ভোট আসছে, ফলে সব জায়গায় দাঁড়িয়ে ভোটটা তো আমাদের যেটা আমার দেখার, সেটা আরেকটা ইস্যু, আমি সেটা পরে আসবো। এবারের বাজেটে যেটা দেখার, যখন বাজেটটা পেশ হবে বা আজকে যখন হচ্ছে, তখনও আমরা জানি যে আজকে 18টা বা 19টা বিরোধী দল তারা সবাই মিলে এই যে রাষ্ট্রপতির যৌথ এতে সেটা বয়কট করেছে। কারণ ইস্যু হচ্ছে কৃষক ইস্যু, যেটা এখনো পর্যন্ত কৃষকদের বিভিন্ন দাবিতে আন্দোলন চলছে। ফলে এবারের বাজেট দেখতে হবে, আমাদের ভারতবর্ষে রাজনীতি করতে গেলে শান্তম, কৃষকদের বাদ দিয়ে রাজনীতি হয় না, কারো অবস্থাতে হয় না। আজকে কিছু দল প্রথমে হয়তো বলেছিল, বিএসপি হোক, টিআরএস হোক বা ওয়াইএসআর হোক, তারা কিন্তু মনস্থির করতে পারেনি যে বাজেটটা বয়কট করবে না থাকবে। কিন্তু কেউই এই অবস্থায় দাঁড়িয়ে কৃষক বিরোধী এই একটা লাগাতে কোনো রাজনৈতিক দলই রাজি নয়। কারণ আমি বলেছি যে কোনো রাজনৈতিক দল যে কৃষক বিরোধী এই কথাটা যদি স্ট্যাম্প লেগে যায়, বা তাহলে তাদের পক্ষে ক্ষতিকারক। আমাদের ভারতবর্ষে কৃষককে বাদ দিয়ে কোনো রাজনীতি হয় না। তো এবারে বাজেটে স্বাভাবিকভাবেই আজকে রাষ্ট্রপতির ভাষণেও বলা হয়েছে কিভাবে এমএসপি বাড়ানো হয়েছে, বারবার করে কত % এমএসপি বেড়েছে, এবং এই সরকার কত জায়গায় কৃষক দরদি, সেটা ওনার বাজেট বক্তৃতায় না, ওনার যে বক্তৃতায় বক্তব্যে বারবার করে ধরা পড়েছে, ওনার যে স্পিচে। সেইবার দেখা, হ্যাঁ, সরকার কিভাবে সেটা কানেক্ট করতে পারে। যে সরকারকে এখনো পর্যন্ত এটা মাথা ব্যথার অন্যতম কারণ, আমরা জানি প্রজাতন্ত্র হওয়ার পরেও কিন্তু ওঠেনি এখনো পর্যন্ত। তারা অবস্থানেই আছেন, বিক্ষোভেই আছেন, গাজিয়াবাদ বর্ডারেও আছেন, সিঙ্গুরেও আছেন, তারা কিন্তু এখনো ওঠেনি শান্তম। সেই জায়গায় দাঁড়িয়ে সরকার কিন্তু আরো কাছে হবে। আজকে বারবার করে বলা হচ্ছে যে কৃষকদের জন্য যে বিভিন্ন রকম সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা খুবই, কিন্তু সেটা কৃষকদের কাছে নিয়ে যেতে হবে। কিছু অংশে কৃষকরা সেটা এখনো বিশ্বাস করেননি, সেটা তাদের কাছে নিয়ে যেতে হবে একদিকে। কারণ না হলে আমরা জানি এবারের সংসদ অধিবেশন অনেকটাই কিন্তু একদিকে বাইরে কৃষকরা অবস্থান করছে, ভেতরে এই নিয়ে শোরগোল হবে, সরকারকে সেটা সামলাতে হবে। দ্বিতীয়ত, এই যে এতগুলো রাজ্যে ভোট আসছে, বিশেষ করে আমার জায়গা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ভোট আসছে, সেটা আমি দেখতে চাই যে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কিত কি বাজেটে ঘোষণায় থাকলো। কারণ আমরা জানি এখন বাজেট আর রেল বাজেট একসাথেই হয়। ফলে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কিত কিছু ঘোষণা কি থাকে, যে সেটা নিয়ে যে আর কি এই সরকার বা কেন্দ্র সেটা নিয়ে ভোটে আসতে পারে বা ভোটে বলতে পারে যে কোন জানি সবসময় তৃণমূল কংগ্রেস যেটা বলবে কেন্দ্রের বল না,
যে বারবার করে সেটা উঠে আসবে যে কেন্দ্র আমাদের জন্য কিছু করেনি বা কিছু করে না, এটা স্বাভাবিকভাবে সেই ইস্যুতে লড়বে। বা এখনই পর্যন্ত তুমি যদি দেখো সেই দিকেই এরা লক্ষ্যটা ঠিকও করে দিয়েছে, সেট করে দিয়েছে যে কেন্দ্র আমাদের টাকা দেয় না, কেন্দ্র আমাদের প্রায় কত হাজার কোটি টাকা বাকি, সেই টাকা মেটাচ্ছে না, কেন্দ্র জিএসটির টাকা মেটাচ্ছে না। ফলে কেন্দ্র বিরোধী এই রাজনীতিটা কিন্তু আরো উচ্চগ্রামে যাবে, যে কেন্দ্র সহানুভূতিশীল নয় পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্র। হ্যাঁ, সেই জায়গায় শান্ত আমার মনে হয় অনেক বেশি এবার এদের থাকবে। যদি ওয়েস্ট বেঙ্গলকে ধরতে হয়, কি করতে চায় সেটা জানবে আমরা অসমটাও। অসমের এনআরসির পর এখন এনআরসি নিয়ে অতটা কিছু বলেনি, এবারের যারা এনআরসি নিয়ে অত কিছু বলে। অবশ্যই যোগাযোগ বেশ কিছুটা দুর্বল হয়ে গিয়েছে, আমরা শুনতে একটুখানি অসুবিধা হচ্ছে অরূপদা। আমি দেখবো যদি নেটওয়ার্কটা ঠিকঠাক রাজাদার কাছে চলে যাবো, ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে, যে গোটা বিষয়টাকে ঠিক কিভাবে দেখছেন। কারণ যে বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারির প্রথম দিন, আর সেই বাজেটটার দিকে তাকিয়ে থাকবে বোধহয় সাধারণ মানুষ, গোটা দেশের মানুষ যেমন প্রত্যেক বছর তাকিয়ে থাকি, এবছরের তাকানোটা বোধহয় একটু অন্যরকম হবে। কারণ তাদের হাতে সত্যি সত্যি টাকা আসে কিনা, ক্রয় ক্ষমতা বাড়ে কিনা, সেদিকে বোধহয় তাকিয়ে থাকবেন মানুষ, এবং সেই সঙ্গে সঙ্গে ছাড়ের পরিমাণটা কতটা বাড়তে পারে, প্রত্যাশাটা ঠিক কি রাজা? হ্যাঁ দেখুন, মানে ছাড়টার এগুলো তো মধ্যবিত্ত উচ্চবিত্তদের ব্যাপার। ছাড় মানে যে লোকটা আয়ই করতে পারে না সে কি মানে কর দেবে? এখন প্রশ্নটা হচ্ছে সেটাই, মানে এই যে আমাদের যে লকডাউন গেল, করোনা রিলেটেড লকডাউন, করোনা যত ক্ষতি করেছে তার থেকে বেশি ক্ষতি করেছে লকডাউন হওয়ার ফলেতে আমাদের দেশের মানুষের যে জীবিকা সেটা অধিকাংশটা ইনফর্মাল সেক্টরে একেবারে সে নিজের কাজ করে খায়, এবং সেইটা প্রায় নষ্ট হয়ে গেছে। তা আমাদের সকলকেই বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে যে এই যে জীবিকা মানুষ নিজেই নিজের রোজগার করছিল সেটা প্রায় নষ্ট হয়ে গেছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে এই বাজেটের মূল লক্ষ্য হবে কি করে মানুষকে তার আয় করার পদ্ধতিতে নিয়ে যাওয়া যায়, মানুষ আবার কাজকর্ম ফিরে পায়। এতকাল আমরা জানতাম যে আমাদের যেভাবে যে যখন আপস অ্যান্ড ডাউনস হতো, যে আমরা দেখেছি করোনা বা লকডাউন কালে আমাদের অর্থনীতি, যেটা প্রণাম বাবু বলছিলেন, ডক্টর প্রণাম ধর খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছিলেন, যে কন্ট্রাকশন ঘটেছে আমাদের আয়ের, মানে সাইক্লিক্যাল হারে, আমরা এতকাল বলতাম সাইক্লিক্যাল হারে পড়তে থাকে, তারপরে তলার দিকে অনেকক্ষণ থাকে এবং আবার তারপরে ধীরে ধীরে ওঠে। মানে যখনই কোনো অর্থনীতিতে ফলস হয়, কোনো তার একটা সময় আসে তখন সেটা বাউন্স ব্যাক করে। এখন এই সরকার বলার চেষ্টা করছে যে ইকোনমিক যে সার্ভেতে এসেছে সেখানে বলছে আমরা ওই ইউ শেপড রিকভারি, মানে সেটা সময় লাগবে, ইউ এর তলাটা আমরা দেখবেন অনেকটাই আছে, ইউ শেপ রিকভারিতে যাবো না, আমরা ভি শেপ তলায় চলে এসেছি, কিছু করার নেই। হ্যাঁ, কোভিড এবং লকডাউন আমাদেরকে বাধ্য করেছে আমাদের কন্ট্রাকশন, কিন্তু আমরা ওই তলার দিকে, ভি যেমন তলারটা খুব নিচু অল্পক্ষণ, আমরা কি করে উঁচুতে ওঠা যায়। আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে, যে ইকোনমিক সার্ভে বলে দিচ্ছে যে পরের বছরের রেকর্ড গ্রোথ, জানি না এই মুহূর্তে মানে কি করে সেটা বলছে, তবে আমারও বিশ্বাস যে যে ধরনের কন্ট্রাকশন ঘটে গেছে, মানে অধিকাংশ মানুষ তারা তাদের যে সমস্ত চাহিদা, যে সমস্ত জিনিস তারা চাইতো, ঘুরে বেড়াতে চাইতো, জিনিসপত্র কিনতে চাইতো, সব বন্ধ। এইবার যখন সুযোগ পাবে, যেই মাত্র করোনা কাল শেষ হয়ে যাবে, মোটামুটি ভাবে সরকার ঘোষণা করবে করোনা থেকে আর ভয় পাবার নেই, সেই মুহূর্তেই সে বেড়াতে শুরু করবে। দেখুন না এরপরে হোটেল পাওয়া যায় কিনা, এরপরে যে ধরনের গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে সেটা দেখা, এটা হচ্ছে একটা কথা। এখন প্রশ্নটা হচ্ছে যে প্রচুর মানুষ কাজ হারিয়ে ফেলেছে, ইনফর্মাল সেক্টরে যারা নিয়োজিত আছেন, এই সমস্ত মানুষগুলো যখনই চাহিদা তৈরি হবে, মানুষ যখন হোটেলে যেতে শুরু করবে, জিনিসপত্র কিনতে শুরু করবে, স্বাভাবিকভাবেই এই সমস্ত ইনফর্মাল সেক্টরের মানুষের আবার চাহিদা তৈরি হবে। যারা ঘরে রং করছিলেন না তারা রং করবে, সব দিক থেকে তারপরে আয় নিজে থেকেই বাড়তে থাকবে। এবং সরকারকে সরকার নিশ্চয়ই যেটা করতো, অরূপদা যেটা বলছিলেন, 5টা রাজ্যের ভোট আছে, 5টা বড় রাজ্যের ভোট আছে, কেন্দ্রের শাসক দলের অভিমান জুড়ে আছে পশ্চিমবঙ্গকে নিয়ে,
সুতরাং মানুষ এখানকার যারা মানুষ বিপর্যস্ত হয়েছে তারা যাতে কিছুটা রিলিফ পায়, আমার ধারণা এই বাজেটে বেশ কিছু রিলিফ মেজার ঘোষণা করা হবে। যারা এই করোনা কালে অ্যাফেক্টেড হয়ে আছেন ইনফর্মাল সেক্টরে, এটা হচ্ছে একটা দিক থাকবে। এবং যে কৃষক যে আন্দোলন ঘটে গেল, কৃষক আন্দোলন দীর্ঘদিন আন্দোলন ঘটেছে, ওরা একটা বিরাট ভুল করে ফেলেছে। ভারতবর্ষের যে আমাদের যে জাতীয় প্রাইড, সেই ন্যাশনাল আমাদের জাতীয় পতাকা লাল কেল্লা, সেখানে গিয়ে ওরা আক্রমণ করে। এরপরে কৃষক আন্দোলনকে একদম মানুষ মেনে নেবে না, যতই তাদের বক্তব্য থাকুক না থাকুক, শোনার জায়গা নেই। কিন্তু কৃষকদেরকে আমরা তো অবহেলা করতে পারবো না। আপনি জানেন ভারতবর্ষে আমরা কৃষকদের অবহেলা করতে পারি না, ভোটের কারণে হোক, যে কোনো কারণে হোক। কৃষিতে কোনো ট্যাক্স নেই, আপনি কয়েকশো কোটি টাকা রোজগার করলে একটা পয়সা আপনাকে ট্যাক্স দিতে হবে না। বোঝাই যাচ্ছে যে আমরা কৃষকদেরকে আমরা সম্মান দিই, এবং এটাও মনে করি কৃষকদের চেয়ে কিছুতেই চটানো যাবে না। এটাও তো ফ্যাক্ট, সব কৃষক তো গরিব নয়। আপনি যদি দেখেন যে দিল্লির যারা আন্দোলনে ছিল, বেশ বড় লোক কৃষকরা রয়েছে, বড় বড় গাড়ি করে তারা গেছে, এবং যারা ওখানে ছোট ছোট তাবু বাঁধিয়ে রয়েছে, তাবুতেও যেভাবে থাকছে, এটা মানে গরিব কৃষকদের ব্যাপারটা খুব একটা এখানে নেই। যাই হোক, সে প্রসঙ্গে আজকে ঢুকছি না। আমার বক্তব্য হচ্ছে কৃষক আমাদের দেশেতে অনেকটা প্যাম্পার্ড, তাদেরকে আমরা ইনকাম ট্যাক্স বসাইনি ইত্যাদি রয়ে গেছে। আপনি জানেন, শুধু ইনকাম ট্যাক্স বসাইনি তাই নয়, যে ভর্তুকি দিতে হয় কয়েক লক্ষ কোটি টাকা আমরা সার থেকে, ইলেকট্রিসিটি থেকে ভর্তুকি দিতেই থাকে, সিরিজ অফ, এটা কয়েক লক্ষ কোটি টাকা গিয়ে দাঁড়ায়। সুতরাং কৃষকরা গরিব আছে, এটা একটা লার্জ সেকশন, সত্যি কথা। কিন্তু কৃষকদের কিন্তু আমাদের ট্যাক্সের পয়সা থেকেই তাদেরকে দেওয়া হচ্ছে, তারা আলাদা কোনো ট্যাক্স দেয় না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, যেহেতু তারা আন্দোলন করেছে, তারা কিছুটা সরকারের উপরে রুষ্ট হয়ে আছে ভুল বোঝাবুঝির কারণে, আমি বলবো। যাই হোক, তো সরকারকে কিছুটা মেকআপের ব্যবস্থা করতে হবে। আমার ধারণা যে এই সরকার এখনো পর্যন্ত সেটা কখনো করেনি। এই কৃষি লোন মুকুব করা, কৃষি লোন মুকুবটা একে একেবারে বিরাট বহুদিন ধরে হয়ে আসছে, টাকা ছেড়ে দাও, একেবারে জালিয়াতি ব্যাপার। এই সরকার করেনি, এটা ভালো কাজ তারা করেছে। কিন্তু হয়তো এই কৃষকদের একটু ওরা যে রেগে রয়েছেন, সেটাকে ওদের রাগ প্রশমিত করতে হয়তো কৃষি লোন মুকুবের ব্যবস্থা হয়তো থাকবে, এবং কৃষকদের আরো কিছু যাতে করে যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান যে সমস্ত ঘোষণা করা হয়েছিল, এইগুলো তো থাকবেই। প্লাস কৃষিতে ইনফ্রাস্ট্রাকচার, এটাও আমার ধারণা যে যেহেতু কৃষি বিল সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এক্ষুনি এটাকে ইমপ্লিমেন্ট করা যাবে না, অর্থাৎ যে আমরা কন্ট্রাক্ট ফার্মিং ইত্যাদির মাধ্যম দিয়ে বেসরকারি লোক নিয়ে কৃষিতে আনার চেষ্টা চলছে, সেগুলো তো একটা ধাক্কা খাবে। তার ফলে সরকারকে এখন ডিরেক্টলি বেশ কিছু জায়গায় ইনভেস্ট করতে হবে, সেটা অত্যন্ত জরুরি। মানে পার্টিকুলারলি জলসেচ ইত্যাদি জায়গায় এমন একটা অবস্থা হয়ে গেছে, এইগুলোর বন্দোবস্ত না করলে কিছুতে কিছু হবে না। সুতরাং সেইগুলোকে সরকার নিঃসন্দেহে, আমার ধারণা কৃষিটা, আমরা দেখেছিলাম কৃষি বা এগ্রিকালচার ওয়াজ নেগলেক্টেড। আমরা বলেছিলাম যে আমরা শিল্পের উন্নতি চাই, শিল্পকে লাইসেন্সিং রাজের মধ্যে দিয়ে আটকে রেখে দেওয়া হয়েছিল বলে শিল্পের উন্নতি ঘটেনি, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। মানে একটা রিফর্মস ঘটেছে, রিফর্মসটা এসেন্সিয়ালি আমাদের ঘটেছিল ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, এগ্রিকালচারে সে ধরনের রিফর্মস আসেনি। এই প্রথম এগ্রিকালচারাল অ্যাক্টের মাধ্যমে রিফর্ম আমরা আনার ব্যবস্থা হয়েছিল, কিন্তু সেটাও কিন্তু আটকে গেছে এই কৃষকদের আন্দোলন ইত্যাদির ফলে। এখন এই বাজেটে আমার ধারণা কৃষিকে প্রমোট করার জন্য বেশ কিছু চিন্তা ভাবনা এই বাজেটে কিন্তু সেটা থাকবে। কেননা এবার একটু দ্রুত সকলের কাছে যাবো। সেটা হচ্ছে একটা বিষয়, সেটা আমার মনে হচ্ছে এটা বোধহয় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে আমাদের প্যানেলিস্টরাও সেরকমটাই বলছেন যে আনএমপ্লয়মেন্ট একটা বড়সড় সমস্যা হয়ে দেখা দিয়েছিল 2020। অনেকের চাকরি গেছে, অনেকে কাজ হারিয়েছেন, অনেকে বাধ্য হয়েছেন চাকরি ছাড়তে দূরত্বের কারণে, লকডাউন হয়ে গিয়েছিল যেহেতু গোটা দিয়ে ৬৭ দিনের জন্য। অনেকের আয় কমে গিয়েছে, অর্থাৎ স্যালারি কমে গিয়েছে। তো সেই সমস্ত সমস্যাগুলো কতটা মেটানো সম্ভব হবে, যেখানে যেরকমটা দেখা যাচ্ছে যে আনএমপ্লয়মেন্ট রেট এপ্রিলে ছিল 23.52%, মে মাসে 21.73%, জুনে সেটা 10% হয়েছে এবং তারপর ধীরে ধীরে কমছে। এবার সেটা কমিয়ে আনা কতটা সম্ভব হবে এবং তার জন্য সরকার কতটা সচেষ্ট হতে পারে, আমি সংক্ষেপে সবার কাছে যাব। প্রণাম।
আনমিউট করতে হবে, ডক্টর ধর আনমিউট করতে হবে। মিউট করা আপনি রয়েছে। যে এমপ্লয়াবিলিটি বা এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা বললেন, সেখানে গভর্নমেন্টের ডিসিশন মেকিং এ ফ্লেক্সিবিলিটির জায়গাটা কোথায়? যদি আমরা ভাগ করে দেখি তাহলে টোটাল বাজেটের 13% হচ্ছে সেন্ট্রাল সেক্টরের স্কিমগুলোর জন্য বরাদ্দ হয় এবং 10% আদার এক্সপেন্ডিচারের জন্য বরাদ্দ হয়। প্রত্যেকটা খাতের বরাদ্দের লিমিটেশন আছে। পেনশনের জন্য যেমন 6%, সাবসিডির জন্য 6%, ডিফেন্সের জন্য 8%। এই বরাদ্দের পরিমাণ বাড়াতে গেলেই কিন্তু অন্য একটা সেক্টরের উপর আঘাত হবে এবং স্টেটগুলোকে দেওয়ার পরিমাণটা ম্যাক্সিমাম অন ট্যাক্সেস অ্যান্ড ডিউটি, সেটা হচ্ছে 20%। এমপ্লয়মেন্ট জেনারেশন করতে গিয়ে কিছু ঘোষণা আত্মনির্ভর যোজনা, আত্মনির্ভর ভারত অভিযান ফেজ 1, 2, 3-তে অবশ্যই করা হয়েছে, কিন্তু এখন নতুন করে কোনো যোজনা ঘোষিত হতেই পারে, কিন্তু তার সংস্থানটা কোথা থেকে আসবে? যেখানে দেখা যাচ্ছে যে আমরা বেশ কিছু ক্ষেত্রে, যদিও ইকোনমিক সার্ভেতে দেখবেন যে গভর্নমেন্ট বলছে আমরা মোর এফিশিয়েন্ট ইন পলিসি রেজলিউশনস, আমাদের প্রকল্পের রূপায়ণের ক্ষেত্রে 2015 থেকে 2020-র মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্কিং উন্নত হয়েছে। আগে ছিল 102খানা দেশের মধ্যে 69তম, আর এখন 128টা দেশের মধ্যে 74তম। কিন্তু বাস্তব রূপায়ণে যে সমস্যাগুলো রয়েছে, যেটা আমাদের স্যার বললেন, প্রফেসর ধর চক্রবর্তী বললেন যে এই হঠাৎ করে ভি শেপটে যাওয়া, ভি শেপড ইকোনমিতে যাব, অর্থাৎ লাফিয়ে উঠে যাব। ইউ শেপ মানে আস্তে আস্তে উঠবো, আর ভি শেপ মানে লাফিয়ে ওপরে উঠে যাবো। এখানে হ্যাঁ, যেমন নেমেছি তেমন উঠে যাব। এইটা করতে গিয়ে কিছু চমক, সেই চমকগুলো যেমন জিএসটির ক্ষেত্রে হয়েছে, যেমন হয়েছে, ডিমানিটাইজেশনের ক্ষেত্রে হয়েছে, কৃষি বিলের ক্ষেত্রে হয়েছে। টাকার সংস্থান কোথায়? আপনি দেখুন এডুকেশনের পলিসি চেঞ্জ হয়েছে। দ্রুত কমে আসছে, আমি একটু সংক্ষেপে যাবো। আমি একটু ডক্টর ধর চক্রবর্তীর কাছে যাবো। সত্যি সত্যি কি এটা এই ভি শেপ ইকোনমি রিকভারি, যেটা চিফ ইকোনমিক অ্যাডভাইজার বলেছেন, সেরকমটা কি সত্যি সত্যি সম্ভব ডক্টর ধর চক্রবর্তী? হ্যাঁ হ্যাঁ, দেখুন মানে ব্যাপারটা হচ্ছে যে আগেকার দিনে যে ওই সাইক্লিক্যাল আপস অ্যান্ড ডাউনস এর কথা যেটা আমরা বলতাম, কেননা সবকিছুই মানে একটা সময় নিত। মানে এখন যেটা এই মুহূর্তে আমরা অতীতে যতগুলো ক্রাইসিস দেখেছি, সেখান থেকে আমরা কিন্তু বিশেষ সময় লাগেনি। কেননা এটা দেখুন, খেয়াল রাখতে হবে যে জিনিসটা আমি আজকে কিনতে পারছি, আমার সাপ্রেসড হয়ে আছে, আমার চাহিদা আমি সাপ্রেস করে রেখেছি, কেননা করোনার জন্য আমি বেরোতে পারছি না, হোটেলে যেতে পারছি না, আমার ব্যক্তিগতভাবে বলছি, আমার নানান জায়গায় আমার ইচ্ছা যেতে পারছি না। যে এই মুহূর্তে সরকার বলে দেবে আর ঝামেলা নেই, আমি তো টিকিট কাটতে শুরু করবো। শুধু আমি কেন, সবাই যদি টিকিট কাটতে থাকে তাহলে বুঝতেই পারছেন। সেক্ষেত্রে আমি রাজাদার কথার সূত্র ধরে অরূপকালীর কাছে যাবো। সেটা কি এই যে করোনা টিকা, করোনার ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের প্রসঙ্গ আজকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণে উঠে এসেছে। সেই ভ্যাকসিনেশন বেশ কিছুটা স্টিমুলাস হতে পারে কি, এবং সেটা কতটা তাদের মানে কেন্দ্রকে কতটা সহায়তা করবে পরবর্তী নির্বাচনগুলোতে? না, এটা শান্তম, শুধুমাত্র ভ্যাকসিন ভারতে নয়, আমরা জানি ভারত অন্যান্য দেশেও সাপ্লাই করছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যেটা বলছেন, এটা আত্মনির্ভর ভারতের অন্যতম একটা বড় জায়গা, যেহেতু ভারতই দুটো ভ্যাকসিন বানাচ্ছে। এবং অন্য দেশ, আমরা দেখছি অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরাও ভারতকে পিঠ চাপড়াচ্ছে। সেটা তো সত্যি আর কি, যারা দেশ নায়ক হন বা নেতারা হন তাদের কাছে আত্মস লাগার বিষয়। সেটা তো নির্বাচনী প্রচারে আসবেই। কিন্তু তুমি যেটা বলছিলে যে চমক, যে এই তুমি যদি এই সরকারটাকে গত 10 বছরে স্ক্যান করো প্রতিটা জায়গায়, শুধুমাত্র বাজেট নয়, নানা জায়গায় এই সরকার নানা রকম কাজ করেই চমক দিয়েছে। সেটা কাশ্মীরে হোক, সেটা অযোধ্যায় হোক, বা সেটা 3 ট্রিপল তালাক নিয়ে হোক, এই সরকারের সঙ্গে এই চমক কথাটা কিন্তু কোনো জায়গায় জড়িয়ে গেছে। এবং চমকের সঙ্গে আরেকটা রাজাদা বা একটা ধর বলতে পারবেন যে চমকের সাথে কোথাও যেন একটা বোল্ডনেসের মেলবন্ধন লাগে। একটা চমক দিতে গেলে কিছু বোল্ড সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্ত নিতে আমার মনে হয়নি যে মোদী বা অমিত শাহ কোনো সময় পিছপা হয়। হ্যাঁ, সেটা হতে পারে, দেখুন সব সিদ্ধান্তই তো নিয়ে আমি ঠিক হয় না, কিছু কিছু ব্যাক স্টেপেও আসতে হয়। কিন্তু নেওয়ার জন্য যে সৎসাহস আছে, সেটা আমার মনে হয় না এই সরকারের, সেটা অসুবিধা আছে। যেটা কংগ্রেস সরকারের আমার বলা হচ্ছিল যে পাথরটা নড়ছে না, কিন্তু এই সরকার কিন্তু নিচ্ছে। সেটা হয়তো ভুল হচ্ছে, আবার ডুবা পেঁচাচ্ছে, আবার নিচ্ছে। সেরকম কিছু চমক কি থাকতে পারে ডক্টর প্রণাম ধর?
আশা করা যায় যে যদি পেট্রোলিয়াম প্রোডাক্ট জিএসটিতে আসে, এটা আমাদের এক্সপেকটেশন, তাহলে সাধারণ মানুষের অনেকটাই জিনিসপত্রের দাম কমবে, অনেকটা উপকার হবে। এডুকেশন বাজেট, এডুকেশন পলিসি ঘোষণা হয়েছে, কিন্তু এডুকেশনে প্রপোর্শনেট এক্সপেন্ডিচার যদি বাড়ে বাজেটে, তাহলেও কিন্তু এডুকেশন সেক্টর উপকৃত হবে। ইনফ্রাস্ট্রাকচার এরকম নতুন কিছু চমক, আর একটু কেন্দ্র রাজ্য হাত মিলিয়ে চললে সাধারণ মানুষের সুবিধা হয়। এত যদি মত পার্থক্য থাকে তাহলে আমরা প্রতি ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হই, এটা সাধারণ মানুষের তরফ থেকে বললাম। আমি একটু একদম শেষে ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে যাবো। ঠিক কি ধরনের, মানে জনবহিনী না সংস্কারমুখী কি হতে পারে এবারে, অন্তত আগাম পূর্বাভাস কি বলছে রাজারা? দেখুন, মানে আমার যেটা ধারণা যে এই বাজেটটার মধ্যে নানান ফেজ থাকবে, এটাই একমাত্র শেষ বাজেট, পূর্ণাঙ্গ বাজেট নয়, নানান ধরনের ছোট ছোট বাজেট থাকবে বলে আমার ধারণা। এটা বোধহয় প্রধানমন্ত্রীও বলেছেন। যাই হোক, প্রথম যেটা মানুষ আশা করবে, একটা মনমোহিনী যেটা বলছেন সেটা তো রাখতেই হবে, কেননা এই নির্বাচন 5টা বড় রাজ্যে নির্বাচন রয়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার চেয়ে বড় কথা, মানুষ অ্যাফেক্টেড, লার্জ নাম্বার অফ মানুষ অ্যাফেক্টেড। তারা এক্ষুনি বললে কালকেরই চাকরি পাবেন না, অনেকে এমনই বিপর্যস্ত হয়ে পড়েছেন যে ইকোনমিক গ্রোথ হলেও তাদেরও চাকরি পাওয়া মুশকিল হতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক, বেশ কিছু জনমোহিনী নীতি নিতে পারে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংস্কারের পথে ততটা হাঁটবেন বলে মনে হয় না, কারণ এই মুহূর্তে যে পরিস্থিতিতে দেশ দাঁড়িয়ে রয়েছে সেই জায়গা থেকে অবশ্যই ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী যেমনটা বলেছেন যে সেই জায়গা থেকে বেশ কিছু জনমোহিনী, অর্থাৎ মানুষকে তাদের আর্থিক সহায়তা দিতে হবে, আর্থিক সুবিধা দিতে হবে, তাদেরকে কিছু প্যাকেজ দেওয়া যায় কিনা, তাদেরকে কিছু উন্নয়নের জায়গায় পৌঁছে দেওয়া যায় কিনা, অর্থনৈতিক উন্নয়ন করা যায় কিনা, মানুষের হাতে কিছু টাকা পৌঁছে দেওয়া যায় কিনা, কারণ তাহলেই তারা ক্রয় করতে পারবেন। আর ক্রয় করলেই বাজার বাড়বে, বাজার বাড়লে অবশ্যই বিনিয়োগ হবে, সেই সবটা মিলিয়ে অর্থনীতির উন্নতি হবে। যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 11%, অর্থাৎ 11% অর্থনৈতিক বৃদ্ধির হার, সেখানে পৌঁছানো সত্যি সত্যি আইএমএফ এর সেই ভবিষ্যৎবাণী সত্যি করতে পারবে কিনা। আর্থিক সমীক্ষাতে, অর্থনৈতিক সমীক্ষা যেটি পেশ করেছেন শুক্রবারই নির্মলা সীতারামন, সেই অর্থনৈতিক সমীক্ষাতেও 11%ই দেখা হয়েছে লক্ষ্যমাত্রা। সেখানে পৌঁছতে পারবে কিনা সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। আমাদের প্যানেলিস্টদের অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমাদের সঙ্গে ছিলেন অর্থনীতিবিদ প্রণাম ধর, আমাদের সঙ্গে ছিলেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, ছিলেন সাংবাদিক অরূপ কালী। আপনাদের সকলকে ধন্যবাদ, এবং আমাদের সঙ্গে যে দর্শকরা রয়েছেন তাদেরও ধন্যবাদ। অবশ্যই অপেক্ষা করে থাকতে হবে, একদিনে রাতারাতি অর্থনীতি বদলে যেতে পারবে না। ভারতের অর্থনীতি বেশ কিছুটা ধাক্কা খেয়েছে, একেবারে ভেঙে পড়েনি। অবশ্যই স্টেবল অর্থনীতি, স্থিতিশীল অর্থনীতি, সেই অর্থনীতি একেবারে ভেঙে পড়েনি, কিন্তু বেশ কিছুটা ধাক্কা খেয়েছে করোনা আবহে। আর সেই ধাক্কা কাটিয়ে তারা ধীরে ধীরে বেড়ে উঠবে। আমি কেভি সুব্রমণিয়ান যেরকম বলেছেন যে ভি শেপ রিকভারি হবে, অর্থাৎ এই পড়েছিল এই উঠবে, সেরকমটা ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে তুলনা টেনে সুব্রমণিয়ান স্যার বলেছেন, কিন্তু সেরকমটা বোধহয় সম্ভব নয়। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই যে কোনো ভারতবাসীর মতোই আমরাও খুব খুশি হব, কিন্তু সেটা সম্ভব কিনা সেটা বলবে সময়। আপাতত অপেক্ষা করে থাকতে হবে বাজেটের জন্য। বাজেট বক্তৃতায় ঠিক কি বলেন নির্মলা সীতারামন আগামী 1 ফেব্রুয়ারি, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। কি চাই বাজেটে শীর্ষক আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।